পার্শ্ব শিক্ষক ফেডারেশন ঝিকরগাছা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী এবং শিক্ষক সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র অনুষ্ঠানে উপস্থিত ঝিকরগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, আমার গুরুজনেরা, সকলকে আমার সালাম জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদিও ঈদ পুনর্মিলনী সাথে আরেকটু আছে শিক্ষক পরিষদের দাবি দেওয়ার বিষয়, যদিও টাইটেলে আমি একটু সংশোধন করে দিয়েছিলাম, দাবি দেওয়া তো এমনিতেই আসবে। তো আজকে যে শিক্ষক ফেডারেশনে আমরা জানি যে বিভিন্ন ইউনিট ভিত্তিক যে সংগঠনগুলো থাকে, অনেকগুলো সংগঠনের সমন্বয়ে একটা ফেডারেশন হয় এবং ফেডারেশনের মূল লক্ষ্যটা থাকে ওই সংশ্লিষ্ট ফেডারেশনের অধীনস্থ যে সমস্ত অর্গানাইজেশনগুলো থাকে, সংগঠন থাকে, তার আওতাধীন যারা থাকেন তাদের দাবি দেওয়া বিষয়ে ডিল করে। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পিএইচডি করেছি লেবার স্টাডিজে। ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে লেবার স্টাডিজ বা এমপ্লয়মেন্ট রিলেশনস, এটা তাদের কাছে বেশ মোটামুটি খুব লুক্রেটিভ সাবজেক্ট। এই সাবজেক্টগুলো মূলত ডিল করে যারা পেশাজীবী থাকে, পেশাজীবীদের রাইটস নিয়ে। আর আমি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি সেখানে আমি কয়েকটা কোর্স পড়াই, তার মধ্যে একটা কোর্স আমি পড়াই হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তো আমি পিএইচডি করেছি যেহেতু লেবার স্টাডিজে, আর কোর্স যেটা পড়াই সেটা হিউম্যান রাইটস এবং সোশ্যাল জাস্টিস। পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে একটা স্টাডি করেছি আমেরিকাতে, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে, সেটাও ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিলেশনস। তো সেখানেও মূল ফাংশনটা যে যারা কর্মজীবী যারা থাকেন তাদের অধিকারটা কীভাবে একটা রাষ্ট্রীয় মেকানিজমের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। তো শুরু থেকেই যেহেতু শিক্ষক আছি আর পরবর্তীতে রিসার্চ ক্যারিয়ারটা এটা নিয়ে কাজ করি, তো সব মিলাইয়ে এবং একজন শিক্ষক হিসেবে আপনাদের গোত্রের মধ্যেই আছে। যদিও আপনাদের মধ্যে অত দাবি দেওয়া নিয়ে আমাদের মাথায় নামতে হয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা শুকরিয়া। আজকে আমি সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকের এই পরিবেশে কথা বলার সুযোগ দিয়েছেন। এই পরিবেশটা যারা এনে দিয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে, যারা শহীদ হয়েছে, এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে, হাত নাই, পা নাই, চক্ষু নাই, এখনও চৈতন্যহীনভাবে পড়ে আছে হাসপাতালে, ঠিকমতো চিকিৎসাও পাচ্ছে না, তাদের জন্য সহানুভূতি প্রকাশ করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দিন। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজকে যে রাইটসের কথা এখানে বলছি, দাবি দেওয়ার কথা বলছি, গত 17 বছর এই কথাটাও আমরা উচ্চারণ করতে পারি না। আর বিশেষ করে যাদের মুখে দাঁড়িয়ে আছে আর টুপি ছিল তাদের তো অফিসেই ঢুকতে দেওয়া হয়নি, আমরা সারা দেশে তার সাক্ষী। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে একটা অভূত পরিবর্তন হয়েছে, যেটা আমরা কখনো প্রত্যাশা করিনি। তো জুলাই বিপ্লব আমাদের সামনে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এবং সেই স্বপ্নে আমরা অনেকেই আশাবাদী, আমরা সেই স্বপ্ন এখনো দেখছি। আমরা মনে করি জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের বিলোপ হয়েছে, বৈষম্যের বিলোপ হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বৈষম্য সহজেই বিলোপ হয় না। আপনারা সবাই শিক্ষক, সবাই শিক্ষিত মানুষ, সবাই জানেন রাষ্ট্রীয় মেকানিজম কীভাবে চলে।
জুলাই বিপ্লবের পরে প্রায় 1 বছর অতিবাহিত হলেও এখনও টোটাল প্রশাসন এখনও ফ্যাসিবাদের দোসরদের দ্বারাই পরিচালিত হচ্ছে। কারণটা কি বলবেন যে সরাচ্ছে না কেন? সরবে কাকে দিয়ে? মানুষ তো থাকতে হবে। গত 17 বছরে যারা ইসলামের কথা বলেছে, সত্যের কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে, হকের কথা বলেছে, তারা সরকারি প্রশাসনের কোনো পদে অধিষ্ঠিত হতে পারেননি। হাতে গোনা 2-1 জন হয়েছে পরিচয় গোপন করে। বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়ায়, বহু ছাত্ররা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তো বিসিএস দিয়ে বড় বড় কর্মকর্তা হয়, তো তাদেরকে 2 জন পরিচিতি দেওয়ার জন্য 2 জন মানুষের নাম লিখতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে বিসিএস সহ এই প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে যতগুলো আছে পদে 2 জনের নাম লিখতে হয়। তো এই যখন তারা আবেদনগুলো করতো, এই রাতভর তাদের সাথে মিটিং করা লাগতো, কারণ আমার নাম দিলে তো সে প্রথমেই স্ক্রিনেই আউট, তাই না? তো আমাদেরকে গবেষণা করে বের করতে হয়েছে যে একেবারে মোটামুটি আবার যদি আমাদের সেই সময়ে যারা ছিল তাদের যদি নাম দেয়, আমাদের অনেকগুলো ছাত্রের জীবনে ভাবে নষ্ট হয়ে গেছে। তারা বিসিএসএ কম্পিটিশনের মাধ্যমে তারা রিটার্ন পরীক্ষায় টিকেছে, কিন্তু যাদেরকে রিকমেন্ডার হিসেবে রেখেছেন তারা সুপারিশটা পজিটিভ দেননি। এই কারণে বিসিএস লিখিত পরীক্ষায়, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তাদের নামে গেজেট প্রকাশিত হয়নি। এমন একটা ফ্যাসিজমের মধ্য দিয়ে আমরা 17টি বছর পার করে এসেছি এবং আজকে আমরা বলছি একটা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আমাদের দাবি দেওয়ার কথাগুলো আমরা বলতে পারছি। কিন্তু শুধু বলতে পারাটাই তো শেষ নয়, কারণ এই প্রশাসনিক মেকানিজমের মাধ্যমেই আমাদেরকে এগুলো শেষ করতে হবে। আমরা মাঠে অনেক কিছুই চাইতে পারবো, অনেক স্লোগান আমরা দিতে পারবো, কিন্তু সেই স্লোগান সবগুলোই এইভাবে বাস্তবায়ন হবে না যদি না ব্যুরোক্রেটিক প্রসেসে এবং সরকার ব্যবস্থার মধ্যে আপনার সৎ এবং যোগ্য নেতৃত্ব অধিষ্ঠিত না হয়। ঠিক ঠিক। আমরা এখন প্রশাসনে আছি, আমরা প্রতি পদে পদে টের পাচ্ছি যে একটা ফাইল মুভ করতে হলে কত রকম, আমাদের হাত দিয়েই যেহেতু যায়, লাল ফিতার দৌরাত্ম যেটা বলে আর কি। তো আপনারা নিশ্চয়ই বিভিন্ন শিক্ষা বোর্ড অফিসে আপনাদের দৌড়াতে হয়, নিশ্চয়ই অভিজ্ঞতাগুলো আছে। তো সেই প্রক্রিয়াগুলো বলবৎ আছে। তাহলে এই সিস্টেমের যদি পরিবর্তন না হয়, আমরা মাঠ থেকে যত স্লোগানই দিই না কেন, এই জায়গায় বাস্তবায়ন করাটা খুবই কঠিন ব্যাপার। গত 17 বছরে যোগ্য শিক্ষক দেওয়া হয়নি, দলীয় পরিচয় ছাড়া কোনো সরকারি কর্মকর্তার নিয়োগ হয়নি। সেটা আমরা প্রকৌশলী বলি, বিসিএস কর্মকর্তা বলি, কৃষি অফিসার বলি, সমবায় অফিসার বলি, যেটাই বলি না কেন, কোনোটাই পলিটিক্যাল আইডেন্টিটি ছাড়া এই বাংলাদেশে নিয়োগ হয়নি। এখন আমরা বলছি আমরা স্বাধীন দেশে আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার এমনিতেই হবে? আপনার ন্যায়ের মানুষ লাগবে না? ন্যায়ের পক্ষে কথা বলার মানুষ লাগবে না? সেটা লাগবে। পরিবর্তনের পরে যখন আমরা খোঁজ করলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে যোগ্য মানুষগুলোকে অধিষ্ঠিত করতে হবে। বিসিএস নিয়ন্ত্রণকারী যে সংস্থা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সেখানে মানুষ দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করে যে প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেখানে মানুষ দিতে হবে। মন্ত্রণালয়গুলোতে সচিব দিতে হবে। এখন সার্চ করে আমরা যোগ্য মানুষ খুঁজে পেলাম না, আর যা 2-1 জনকে আমরা পেয়ে গেলাম, আমরা এত বেশি মার্কা মারা যে আমাদের নাম শুনলেই আর সেখানে পদায়ন করা হলো না, অথবা যতটুকু দেরি করা যায় দেরি করার চেষ্টা করা। সারা বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় 50টি মতো, তার মধ্যে 35টি বিশ্ববিদ্যালয় এখন প্রশাসন আছে বা একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে যারা এখনো পর্যন্ত ন্যায় সত্যের পক্ষে কথা বলেন এরকম।
তার মানে কি আমরা সমস্ত জায়গায় যে ধরনের মানুষগুলো বসালে আমি যে আমার ন্যায্যতা প্রাপ্তির কথা আমি বলছি, সেই ন্যায্যতার পক্ষে যিনি কথা বলবেন সেই মানুষের আমাদের কত বড় অভাব। আজকে আমি এখানে দাঁড়িয়ে স্মরণ করি আমাদেরই বড় ভাই, উনি এখন সেক্রেটারি হিসেবে আছেন, আমি নাম বলছি না। তো ঠিক এরকমই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তখন আমি নবম শ্রেণীতে পড়ি, চৌগাছা সাউদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয়। ওখানে উনি আসলেন ওই প্রধান অতিথি হিসেবে, যেহেতু ছাত্রদের প্রোগ্রাম। উনি তখন সবেমাত্র বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেছেন, সহকারী কমিশনার। তো ওনার মাধ্যমে আমাদের মোটিভেশন উনি জেগালেন। ওখানে আমরা যারা ছিলাম তখনকার সময়ে তো স্কুলগুলোর একটা পরিবেশ ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে এক ধরনের আদর্শিক একটা মেন্টালিটি ছিল। গত 17 বছরে যেহেতু এই সিনিয়রিটি অনেকটা চেঞ্জ হয়েছে, সেই পরিবেশটা এখন নেই। তো ওই প্রোগ্রামে আমরা যারা ছিলাম চৌগাছার মাঠে একটা স্কুলের হল রুমে, তখন স্কুল তো এতগুলো ছিল না, আমি 91-এর কথা বলছি। 10টা হাই স্কুল থেকে আমরা 27 জন এসেছিলাম, যারা মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড ছিলাম। তো তার মধ্যে উনি অনেকের জানলেন যে তোমাদের লক্ষ্য কী। তা আমাদের যে গর্বতা, আমরা তো সবাই চিন্তা করি ডাক্তার হই, আমরা যারা সায়েন্স পড়ি সবাই ডাক্তার হতে চায়। আর উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, রাজনীতি করেছেন, প্রশাসনে আছেন, ফিল্ড উনি জানেন, উনি বললেন যে না, সবাই ডাক্তার হওয়ার দরকার নাই, এখানে যারা মেধাবী আছো 2-1 জনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। এবং তখন তার মোবাইল ছিল না, ওনার সাথে পরিচয় হলো, তখন চিঠি লিখতাম আমি এবং আপনারা সবাই আরেকজনকে চিনবেন, ডক্টর সাইদুল ইসলাম, এখন সিঙ্গাপুরে আছে নানিয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির। আমরা 93-তে যশোর শিক্ষা বোর্ডে মানবিক বিভাগ থেকে সে ফার্স্ট হয়েছিল, আমি 18তম হয়েছিলাম। আমরা 2 জন সহ আরও কয়েকজন নিয়মিত যোগাযোগ ওনার সাথে রেখেছিলাম। উনি চিঠির মাধ্যমে আমাদেরকে মোটিভেশন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া পর্যন্ত। ওনার অনুপ্রেরণায় আমরা ওই ডাক্তারি আর পড়ব না, এসএসসি সায়েন্স পড়ে এইচএসসিতে ছেড়ে দিলাম। আর মোটিভেশনটা আসলো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে হবে। কেন হতে হবে তার অনেক প্রেক্ষাপট উনি বলেছিলেন। যে এই যে আজকে আমি একটু আগে যে সিনারিওটা বললাম, যে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত এই সময়ে কিছু শিক্ষক নিয়োগ হয়েছিল, যারা এখন বিভিন্ন জায়গায়, এই যে আপনাদের পার্শ্ববর্তী একটা হাই স্কুল দেখা যাচ্ছে, বিয়াম হাই স্কুল, এই হাই স্কুলের আছে মোহাম্মদ আতিয়ার রহমান, আপনার যাদের জেপুরগাছা বাড়ি অনেকেই চিনবেন। উনি এখন বর্তমানে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এই হাই স্কুলের ছাত্র। আর 92-এ উনি এসএসসি পাস করেছেন, 92-তে উনি এইচএসসি পাস করেছেন। তার পরবর্তীতে আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে আমরা একই ব্যাচে ছিলাম। তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী যারা, তাদের মধ্যেই বিসিএসে কম্পিটিশন করে বেশি। আর বিসিএস ভাইবা বোর্ডে যারা থাকে তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই বেশি থাকে। যদিও এখন একটা পট পরিবর্তন হয়েছে, এখন এইটার মধ্যে এক ধরনের পরিবর্তন এসেছে। যদিও বর্তমান সরকারের আমলে কিছু শিক্ষককে দেওয়া হয়েছে, কিন্তু গত 17 বছরে কোনো শিক্ষককে পিএসসিতে রাখা হয়নি। কারণ অনেক সময় কিছু কিছু শিক্ষক থাকেন যে শিক্ষক হওয়ার কারণে তার মধ্যে কতগুলো নৈতিকতা বোধ কাজ করে, এজন্য কোনো কোনো জায়গায় উনি নৈতিকতার মানদণ্ডটা বজায় রাখার চেষ্টা করেছেন, যেটা ওই সরকারের পছন্দ হয়নি। এই কারণে 2013 সালের পরে, মানে প্রথম পর্ব শেষ করার পরে দ্বিতীয় এবং তৃতীয় মেয়াদে আর ওনারা কোনো শিক্ষককে এই কমিশনে রাখেন না। কারণটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান আছে, এবং আমরা সবাই জানি যে 40-এর আগে ছাড়ার কথা ছিল না। আর 23-এর নির্বাচনের পরে তো আমরা সবাই আশা ছেড়ে দিয়েছি যে 40 পর্যন্তই হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা একটা পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনটাকে আমাদের স্থায়িত্ব দিতে হবে, এর সাস্টেইনেবিলিটি দিতে হবে। এখন ইন্টারিম গভর্নমেন্ট, আমরা কিছুটা সুবাতাস পাচ্ছি,
কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তো আর দীর্ঘদিন থাকবে না। আমরা দীর্ঘদিন ভোটের জন্য দাবি জানিয়ে এসেছি এবং আমি যে একটু আগেই বলেছি হিউম্যান রাইটস এবং সোশ্যাল জাস্টিসের সারা দুনিয়ায় এই হিউম্যান রাইটসের যারা প্রবক্তা তারা বলেছে মানুষের কোনো অধিকারই প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত এবং প্রথমেই ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে।